শৈলীর মনটা তক্ষুনি শান্ত হয়ে যায়। এই আশ্বাসটারই বোধহয় দরকার ছিল ওর। তাই তো কিছুক্ষণ আগের কান্না, আতঙ্ক, ভয়, আশঙ্কা মুহূর্তেই দূর হয়ে গেল। সেখানে এসে ডানা চাপটে বসলো একরাশ প্রশান্তি। আস্তে ধীরে ও তাকায় মেহরানের পানে। এরপর আপনাতেই উঠে যায় ওর হাত মেহরানের গালে, অমসৃণ ত্বকে আঙুল বোলায়। মেহরানের ওর ওপর টিকে থাকা তীক্ষ্ণ দৃষ্টি স্থির দৃষ্টিতে চোখ পড়ে। কী হলো সেই মুহূর্তে তা জানা নেই, তবে শৈলী নিজেই আগায় সামনে। মেহরানের পুরো ওষ্ঠ প্রথমে নিজের আঙুল বুলিয়ে এরপর সেখানে নিজের অধর ডোবায়। এতটা সাহস, এতটা আকুলতা কোথা থেকে সঞ্চয় হলো শৈলী সেটা গণনা করার সময় নেই। সে তো তার স্বামীকে ভালোবাসতে ব্যস্ত, তার থেকে ভালোবাসা নিতে ব্যস্ত। কারণ মেহরান নিজেও তখন শৈলীর আবেশে নিমজ্জিত। আজ সমস্ত নিয়ন্ত্রণকে বিসর্জন দিয়ে স্ত্রীর কাছে নিজেকে সমর্পণ করল মেহরান। হয়তো শৈলীর অনুভূতিও ছিল সমতুল্য, নয়তো মেহরান ওকে খাটে শোয়াতেই ও বাধা দিত, নয়তো মেহরানের আরও ঘনিষ্ঠভাবে কাছে আসাতে ও নিজের দুহাত দিয়ে মেহরানের শক্ত পেটানো পিঠকে জড়িয়ে ধরতে পারত না সহ্য করতে মেহরানের হাতটাকে, যা ওর কাপড় ভেদ করে নগ্ন কোমরের ভাঁজে গলিয়ে বেসামাল স্পর্শে লিপ্ত হয়েছে। সরিয়ে দিত মেহরানকে যখন ওর ওষ্ঠ শৈলীর মুখের প্রতিটা অংশ ছুঁয়ে গলার ভাঁজে নেমেছে। ও এগুলো কিছুই সহ্য করতো না যদি না ও চাইতো, কিন্তু শৈলী চেয়েছে স্বামীর এইটুকুন ভালোবাসা। সকালে মাহিরা রেডি হয়ে মেহরাবের রুমের দরজায় জোরে একটা থাবড় দিয়ে ডাইনিংয়ে চলে আসে। মেজো ভাই ছাড়া বাকি বড়দের টেবিলে দেখতে পায়। একটা টোস্ট হাতে নিয়ে বসতে বসতে মাকে প্রশ্ন করে, আব্বু, মেজো ভাইয়া কোথায়? যাবে না ভার্সিটি? আফিয়া কাজ করতে করতেই মুখ খোলেন। সকালে ফোন দিয়ে বলল একটু শরীর খারাপ লাগে আর একটু ঘুমাবে, একটু শরীর খারাপ লাগছে আর একটু ঘুমাবে, নাস্তা নাও করতে পারে, তবে ভার্সিটি যাবে, তাই তোরা দেরি করিস না। মাহিরা কাঁধ উঁচিয়ে সম্মতি জানায়। এরপর মেহরাব আসলে নাস্তা সেরে বের হয় বাসা থেকে। লিফটের দরজায় গিয়ে শৈলীদের বাসায় নক করবে ভেবেও করে না। এখনও আন্টিকে নিয়ে বিষয়গুলো সেন্সিটিভ আছে, তাই এই মুহূর্তে মেহরানদের পরিবারের কেউ বাসায় না গেলেই ভালো। এই ভেবে মাহিরা শৈলীকে কল দিল। অপর পাশ থেকে 3 বার রিং হওয়ার পর রিসিভ হলো। হ্যাঁ মাহি আপু, আমি নিপুণ। ও নিপুণ, শৈলী কই রে? যাবে না ভার্সিটি? আপু, আপি পড়ে পড়ে ঘুমাচ্ছে, বলছে পরে যাবে ভার্সিটি। মাহিরা বেশ অবাক হয় মনে মনে। আজ এই জামাইয়ের বউয়ের আবার কি হলো? দুইটারা তো ঘুম পায় কেন? ওপরে ভাইয়া দেরিতে উঠল, নিচে এই ম্যাডাম পড়ে পড়ে ঘুমাচ্ছেন। শৈলীকে আর না ঘেটে মাহিরা নিপুণের সাথে কিছুক্ষণ কথা বলে লিফটে উঠে পড়ল। নিচে নেমে মেহরানকে দেখতে পেল গাড়ির সামনে। অফিসের জন্য পুরো ফিটফাট হয়ে তৈরি হলেও ওর ঘুমন্ত চোখ দুটো মনে হয় আড়াল করা সম্ভব হয়নি। হালকা পাতলা হাইও তুলছে। ছোট ভাই বোনকে দেখে নড়ে চড়ে দাঁড়ায়, তবে পরক্ষণই ভ্রু কুচকায়। মাহিরা কাছে আসতেই ওর পেছনে লিফটের দিকে তাকায় মেহরান। ভাইয়ার চোখ কাকে খুঁজছে তা বুঝতে মাহিরার অসুবিধা হয় না। ও ঠোঁট টিপে হেসে দেয়। একসময় মেহরান আর না পেরে বলেই ফেলে, ও আসবে না? মাহিরা চোখে মুখে দুষ্টুমি খেলে বলে, কে ভাইয়া? কার কথা বলছো? মেহরান সরু চোখে বোনের দিকে তাকায়। বুঝতে পারছিস না? তোর বান্ধবীর কথা বলছি। ও কোথায়? এবার মাহিরা হেসে বলে, তোমার বউ এখনো ঘুমাচ্ছে, শরীর খারাপ মনে হচ্ছে, পরে আসবে ও। মেহরানের উত্তরটা শুনে চেহারায় রহস্যময়ী বাঁকা হাসি ওঠে। থাক, ওকে ডিস্টার্ব করার দরকার নেই, রেস্ট নেই। ওকে, তোরা গাড়িতে ওঠ। মাহিরা ভাইয়ের হঠাৎই কনসার্নের কারণ কিছুই বুঝল না। স্বামী নিজের স্ত্রীকে নিয়ে চিন্তিত হওয়া স্বাভাবিক ভেবেই আর মাথা ঘামালো না। শৈলীর ঘুম ভাঙতে ভাঙতে সকাল 10:30। ক্লান্ত চোখ দুটো অনেক কষ্টে খোলেও সাদা পর্দার পানে দৃষ্টি যায় প্রথম। প্রজেক্টরের ছবির মতন সাথে সাথেই রাতের দৃশ্যগুলো ভেসে ওঠে অক্ষিপটে। হোঁচট খেয়ে ঘুম পালায় চোখ থেকে। এক একটা মুহূর্ত মনে পড়তেই শৈলীর পুরো শরীর পরতে পরতে কেঁপে ওঠে। কাঁপতে থাকা দুহাত চোখের সামনে টানেও। এই হাত দুটো কালকে ওর কোনো কথা মানেনি। স্বার্থপরের মতো শুধু স্বামীর ভালোবাসায় লিপ্ত থেকেছে। একটুকুনো ছাড় দেয়নি মেহরানের থেকে আদর কুড়ানোর বেলায়। আর মেহরান, উনিও কি খুব সামলেছিলেন নিজেকে? একদমই না, বরং শৈলীকে আরও লোভ দেখিয়েছে ভালোবাসার। এত গম্ভীর স্থির একজন মানুষও যে নিজের একেবারেই একান্ত মুহূর্তে
এতটা অস্থির হয়ে যেতে পারে তা গতরাতে সেই প্রেমময় ক্ষণে মেহরানকে দেখলে বোঝা যেত। শৈলী তা অনুভব করেছে, গভীরভাবে অনুভব করেছে। বাতাসে পর্দা নড়ে ওঠাতে শৈলী বাস্তবে ফেরে। খাটে উঠে বসতে গিয়ে আপনাতেই হাত পেটে চলে যায়। বসার সময় টান পড়াতে বোঝে ব্যথা এখনো আছে, তবে সেটা সামান্য। শৈলীর মুখ লজ্জায় রাঙা হয়ে ওঠে। ওদের মুহূর্তে রীতিক্ষণে শৈলীর বেশ শরীর খারাপ হয়েছিল। মানসিক চাপে তো আগেই নিমজ্জিত ছিল, তার সাথে বিনা কোনো প্রস্তুতিতে এত বড় পদক্ষেপ ওর মনকে পাখির ডানায় মেলে ওড়ালেও ওর শরীরের জন্য ভারটা নেওয়া কষ্টকর হয়েছিল। সেই ক্লান্তিক্ষণেও স্বামীকে ওকে নিয়ে চিন্তিত হতে দেখেছিল। মেহরান প্রায় জ্ঞান হারানো শৈলীকে নিজের বুকের মাঝে আগলে রেখেছিল। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে মেডিসিনের বাক্স বের করে প্রথমেই একটা ব্যথার ও গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছিল। এরপর ওকে শুয়ে দিয়ে নিজেই পাশে হেলান দিয়ে শুয়ে ওর মাথায় ক্রমাগত বিলি কেটেছিল। শৈলী এরপর কখন ঘুমিয়ে পড়েছিল সেটা খেয়াল করেনি। সেই ঘুম ভেঙেছিল ওর ফজরের আজানের সময়। কোথায় আছে বুঝতে একটুও সময় লাগলেও তাড়াতাড়ি নিজেকে সামলেছিল। মেহরান তখন গভীর ঘুমে আচ্ছন্ন। শৈলী একদিক দিয়ে খুশি হয়েছিল, মেহরানের চোখে তাকানোর মতন অবস্থা আর নেই। ওর লজ্জা দিয়েই মৃত্যু হতো। কোনো মতে নিজেকে গুছিয়ে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে এসেছিল। নিপুণ আগেই মেসেজ করে রেখেছিল যে দরজা খোলা থাকবে ভেতর থেকে, তাই নিজেদের বাসায় ঢুকতেও সমস্যা হয়নি। পা টিপে টিপে ঢুকে এক নিঃশ্বাসে নিজের রুমে পৌঁছেছিল। গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর ঘুমাতে গিয়েছিল। শৈলী এখন খাট ছাড়ে। মাহিরারা নিশ্চয়ই আগেই ভার্সিটি চলে গিয়েছে। একদিক দিয়ে এটাও ভালো, মেহরানের সামনে যেতে হবে না। তবে আজ ওনার ক্লাস আছে, তখন তো সামনে পড়তেই হবে। আচ্ছা, তখন এটা তখন দেখবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়া উচিত। প্রথম ক্লাস তো মিস গেলই, দ্বিতীয়টাও ধরতে পারবে না। রেহানা গতকালের পর ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খাট থেকে ওঠা দায় হয়েছে তার। প্রেশার বাড়ল কি না আবার কে জানে। সকালে আকলিমা কাজে এসেছিল, ম্যাডামের এই অবস্থা দেখে গিয়েছে। রাস্তায় দেখা আলেয়ার সাথে, ওর কাছ থেকে আলেয়ার রেহানার খবর জানতে পারে। বাসায় এসে আফিয়াকে বিষয়টা জানাতেই আফিয়া ভীষণ বিচলিত হয়ে পড়েন। সব কাজ ফেলে দৌড়ান পাশের বাড়ি। দরজা ভেড়ানোই ছিল, ঢুকেই ডাক লাগান, ভাবি, এই ভাবি, কই আপনি? বেডরুমে শোয়া রেহানা ডাক শুনে তৎপর হয়ে ওঠেন। ধরপুরিয়ে বেডে বসার চেষ্টা করেন। ততক্ষণে আফিয়া রুম পর্যন্ত চলে এসেছেন। রেহানাকে এভাবে উঠতে দেখে তিনি জোর পায়ে ভেতরে ঢোকেন। আরে ভাবি, করছেন কি? এইভাবে উঠছেন কেন? ভাবি, আপনি? আফিয়া ততক্ষণে রেহানার পাশে এসে ওনার কাঁধে হাত রেখে বসেছেন। আপনার শরীর এত খারাপ, তার উপরে বাসায় কেউ নেই, আমাদেরকে একটু জানাবেন না? এটা একটা কাজ করেছেন? রেহানা মাথা নিচু করে চুপ মেরে থাকেন। চোখের জোরে গাল ভিজেছে আগেই, এখন মুখ নিচু করায় গড়িয়ে পড়ে কোলে। আফিয়া তা দেখে ভীষণ বিচলিত হয়ে পড়েন। রেহানা ভাবি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? রেহানা এবার আর থামান না নিজেকে। অযোধ্যারায় পড়তে থাকা তার চোখের পানি নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। ভাবি, আমার শৈলীর একদম খারাপ মেয়ে না। ওর মতন লক্ষ্মী মেয়ে পৃথিবীতে খুব কম হয় ভাবি, বিশ্বাস করেন। ও কোনোভাবেও আপনার ছেলেকে কোনো জালে ফেলে বিয়ে করেনি। আমি জানি এটাও কখনো করতে পারে না। নিজের শিক্ষার উপর একটুটুকু বিশ্বাস থাকবে না আমার মেয়েকে আমি ওভাবে কখনোই বড় করিনি। ও খারাপ মেয়ে না। বলতে বলতে কান্নার দমকে রীতিমতো হেঁচকে উঠে রেহানার। ওনার মুখ ফ্যাকাশে হয়ে যেতে দেখে আফিয়া আটকে ওঠেন। তাড়াতাড়ি ওনাকে শুয়ে দিয়ে নিজের ফোন তোলেন হাতে। আজাদ সাহেবের নাম্বার আগিয়েছিল, বুদ্ধি করে ফোন দেন। তখনই 2 রিংয়ে আজাদ সাহেব ফোন ধরেন। আসসালামু আলাইকুম আপা, কে? ভাই, আপনি জলদি বাসায় আসেন। ভাবি যেন কেমন করছে, বাসায় আসেন জলদি। শৈলী ক্যাম্পাসে পৌঁছতেই দ্বিতীয় ক্লাসটাও মিস করে ফেলে। বান্ধবীরা ক্লাসেই আছে জেনে ওদেরকে আর ডিস্টার্ব করে না। মাহিরা মেহরাবও ক্লাসেই হবে। থাক, এখন কাউকে ফোন না দিক, বরং একা কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানো যাক। এই ভাবনা নিয়ে নির্জন করিডোর দিয়ে হাঁটতে থাকে শৈলী। পিকনিক থেকে আসার পর রিক নামক ব্যক্তিটির আর দেখা পায়নিও। ওর চেলাদের দেখলেও ওরা শৈলীর সামনে আসে না। কী কারণে এত পরিবর্তন তা শৈলী জানে না। তবে এ নিয়ে ওর মাথা ব্যথাও নেই। জাহান্নামে যাক রিক, ওর কি? হঠাৎ শৈলীর মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে।
মেহরানের নাম দেখে হোঁচট খেয়ে দাঁড়িয়ে যায় ও। সাথে সাথেই নর্মাল মুখ রক্তিম হয়। মেসেজটা খোলে শৈলী, তাতে লেখা। ওপরে দেখো। শৈলী সাথে সাথেই ওপরে তাকায়। 3 তলা থেকে 7 তলায় চোখ যায় ওর। মেহরানকে দেখতে পায় দুজন কলিগের সাথে দাঁড়ানো। বাকি দুজন কথা বললেও মেহরানের দৃষ্টি ওর দিকেই টেকানো। দুজনের চোখ একে অপরের মাঝে আটকে পড়ে মুহূর্ত। হুট করে শৈলীর সামনে গতরাতের কিছুক্ষণ ভেসে ওঠে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলেও। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে যেন কেউ, এমন অনুভব হয়। আবার কেঁপে ওঠেও মেসেজের টোনে। এক্ষুনি আমার কেবিনে আসো। শৈলীর চোখ বড় হয়ে যায়। এই লোকটা কেন ডাকছে ওকে, তাও আবার ওনার কেবিনে? ওনার সামনে আজ পড়ারই ইচ্ছে ছিল না যেখানে সেখানে ক্যাম্পাসে এসে প্রথমে ওনার সাক্ষাৎ। একেই বোধহয় বলে যেখানে বাঘের ভয় সেইখানেই রাত হয়। শৈলী করুণ চোখে ওপরে তাকায়, তবে আর মেহরানকে দেখতে পায় না। তার কলিগদের রেখে সে চলে গিয়েছে। মালিহা আজ তুরিনের সাথে দেখা করতে গিয়েছে। বান্ধবীর পাশে বসে অনেকক্ষণ অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছে। দেখ তোর, এটা নিয়তির খেলা ছাড়া আর কিছুই না। মহান আল্লাহ ওপর থেকে মানুষের জুটি বানিয়ে পাঠায়। মিরহান ভাইয়ার জুটি বোধহয় শৈলী, তাই তো অনাকাঙ্ক্ষিতভাবে হলেও তাদের বিয়েটা হয়েছে। নয়তো ভাইয়া আর ওর মাঝে আগে থেকে কোনো সম্পর্কই কিচ্ছু ছিল না। তাই দোস্ত, তোকে রিকোয়েস্ট করছি, এই বিষয়টা এখানেই ছেড়ে দে। ভাইয়ার জন্য কষ্ট পেয়ে অহেতুক নিজের শরীর খারাপ করিস না। আন্টি আঙ্কেল তোকে নিয়ে অনেক চিন্তিত, শেষে তারাও অসুস্থ হয়ে যেতে পারেন এভাবে। তুই কি তাই চাস বল? তুই এসব বাদ দে বান্ধবী, ভাইয়াকে প্লিজ ভুলে যা। ইনশাল্লাহ তোর জন্য আরও ভালো ছেলে আসবে, মেজো ভাইয়ার থেকেও অনেক ভালো। এমন আরও নানান কথা বলে মালিহা তুরিনকে। একসময় তুরিন নিজের পাথরে অভিব্যক্তি থেকে বের হয়। মলিন একটা হাসি ছুড়ে বান্ধবীকে। মালিহা স্বস্তি পায়। ও তাড়াতাড়ি রেডি হ, আজ আমরা দুইজন ঘুরবো, স্ট্রিট ফুড খাবো। চল চল, আমি ওয়াশরুম থেকে আসতেছি, তুই ওর ততক্ষণে। মালিহা উঠে চলে যেতেই তুরিন ওর হাত তাকায় মালিহার ফোনের দিকে। চোরা চোখে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে তারপর আবার নিবদ্ধ করে মোবাইলের দিকে। জিগরি দোস্তের ফোনের পাসওয়ার্ড আগেই মুখস্থ, তাই কাল বিলম্ব না করে ফোনটা খোলে। তারপর সোজা কন্ট্যাক্টে যেয়ে এস অক্ষরে চলে আসে। কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে সোজা ঝটপট নিজের মোবাইলে টুকে নিল। তারপর বন্ধ করে আগের জায়গায় রেখে দিল মালিহার মোবাইল। মনে মনে বলল, এইবার দেখাবো মজা। শৈলী চুপচাপ মাথা নিচু করে ওর ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি কর্নারে ঢোকে। আশেপাশে পরিচিত সব টিচারদের দেখে ভীষণ ইতস্ততা বোধ করেও। মনে হয় যেন বিশাল বড় চুরি করে সেটা লুকাতে ব্যস্ত। স্যার ম্যাডামদের সামনে ধরা পড়লেই সর্বনাশ। রাস্তায় রাকিব স্যারের সাথে দেখা। খবর কি শৈলী? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা আজ এখানে কেন? ওনা মানে মেহরান স্যারের কাছে এসেছিলাম। ও, তোমার স্যার কেবিনেই আছে, যাও। থ্যাংক ইউ স্যার। শৈলী দ্রুত সরে আসে ওখান থেকে। একদম মেহরানের কেবিনের সামনে এসে নিজের পাকে থামায়। একটা গভীর শ্বাস নিয়ে দরজায় টোকা দেয়। 2 টোকা দিতেই ভেতর থেকে নব ঘোরানোর আওয়াজ আসে। দরজা খুলতেই বিশাল দেই মানুষটার তার পেটানো মেয়েধীন শরীরটা নিয়ে শৈলীর সামনে প্রকট হয়। শৈলীর আপনাতেই মেহরানের চোখে চোখ পড়ে, কিন্তু তাড়াতাড়ি আবার সেটা সরিয়ে নেয় সে। মেহরান নিঃশব্দে এক পাশ সরে ওকে রুমে ঢোকার জায়গা করে দেয়। শৈলী পা টিপে ভেতরে আসে। পেছনে দরজা বন্ধ করার শব্দও পায়ও। এমনকি স্তব্ধতার মাঝে নবের লক টেপার শব্দও কানে ঝংকার তোলে। শুকনো ঢোক গিলে শৈলী ব্যাগের হাতল জাপটে ধরে কাছুমাছু হয়ে দাঁড়ায়। মেহরান দরজা বন্ধ করে শৈলীর কাছে আসে। প্যান্টের এক পকেটে হাত ঢুকিয়ে স্ত্রীর পাশ ঘেঁষে দাঁড়ায়। ওর নিঃশ্বাস শৈলীর ঘাড় ছুতেই কেঁপে ওঠে মেয়েটা। মেহরান ছোট্ট করে হাসে। ব্যথা কমেছে? শৈলীর শরীর অসাড় হয়ে পড়ে। প্রথমেই এই প্রশ্ন, রাতটার কথাটা মনে করানো কি খুবই জরুরি? শৈলী আবারও নুয়ে যায়। মাথাটা ওপর নিচ দুলিয়ে বোঝায় ব্যথা কমেছে। মেহরান বোধহয় বোঝে উত্তরটা, তাই পরের প্রশ্ন ছড়ে, আমাকে ঘুম থেকে না রেখে চলে গেছিলে কেন? শৈলী ঠোঁট টিপে। এই উত্তর মাথা ঝাঁকিয়ে দেওয়ার মতন না, আবার মুখে বলার তো অবকাশই নেই। লজ্জায় সে তো এখন বাখারা। মেহরান আচমকাই পেছন থেকে শৈলীর কোমরে হাত দেয়। চোখ আপনাতেই বন্ধ হয়ে যাওয়া শৈলীকে নিজের দিকে ঘুরায়।
পলক নামানো ছোটোখাটো আননে নিজের স্ত্রীকে দেখে বড্ড আদুরে লাগে ওর। আলতো ঠোঁটে টুপ করে কপালে চুমো খায়। এতে চমকে শৈলী চোখ খোলে, অবাক দৃষ্টি নিক্ষেপ করে ওপরে। দেখে মেহরানের ঠোঁটে প্রশান্তির হাসি, লাজে আবার চোখ নোয়ায়ও। মেহরান এবার শৈলীর হাত ধরে নিজের ডেস্কে নিয়ে যায়, গেস্ট চেয়ার টেনে তাকায় ওর দিকে। বসো। শৈলী লক্ষ্মীমের মতন বসে যায়। ওকে ঠিকঠাক করে মেহরান নিজের চেয়ারে বসে, কিছুটা গম্ভীর টানে কথা চালায়। বাসায় গতকাল আমাদের বিয়ে নিয়ে ছোট ফুপু আর ছোট খালার সাথে একটু গন্ডগোল লেগেছিল, তবে সেটা শর্ট আউট তখনই হয়ে গেছে। আমার আব্বু আম্মু পুরো আছে এই সম্পর্ক নিয়ে। এখন বাকি শুধু তোমার আম্মু। ভাবছি আজ তোমাদের বাসায় যাবো আমি, মায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলবো। তুমি কি মনে করো? শৈলী ভেতরে ভেতরে ভীষণ স্বস্তি অনুভব করে। গতকাল রাতে মেহরান ভরসার হাত বাড়িয়ে দেওয়াতে ঠিক একই স্বস্তি অনুভব করেছিল। মৃদু হাসি দেয় এখন। আম্মু বোধহয় আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করছেন, হওয়ারই কথা অবশ্য, কিন্তু আমারও মনে হয় আপনি কথা বললে বিষয়টা ইজি হয়ে যাবে। মেহরান এতক্ষণ সামনে ঝুঁকে বসে কথা বলছিল, এখন পেছনে হেলান দেয়। কথা তো বলবোই, তবে তুমি তার আগে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও তো। কি? আমাকে কি সারা জীবন গুরুজনদের মতন আপনি করে টাকার প্ল্যান করেছো? শৈলী তব দেখায়। এই মুহূর্তে এই প্রশ্ন আসলেই ও আশা করেনি। আপনি তো এটা নিয়ে আমাকে কিছু বলেননি আগে, তাই। আমার ইচ্ছের অপেক্ষা ছিলে নাকি? শৈলী মাথা নামিয়ে চুপ থাকে। মেহরান হাসে। আমি চাই তুমি আমাকে তুমি বলো। আপনি শুনলে তোমার থেকে বেশি বড় বড় লাগে নিজেকে। শৈলীর এই মুহূর্তেও হঠাৎ কেন যেন দুষ্টুমি ভর করে, বলে, যা বাস্তব তা তো লাগবেই। আপনি তো বয়সে কত বড় আমার থেকে, তাই না? কি বললা? মেহরানকে চেয়ার থেকে উঠতে দেখে শৈলী ঝট করে দাঁড়িয়ে যায়। বাঘ যে খেপেছে বুঝতে দেরি নেই। এখন এখান থেকে না পালালে ও শেষ। আমার ক্লাস আছে, এখন আমি যাই বলেই শৈলী দৌড়ায়, কিন্তু দরজা পর্যন্ত আর যেতে পারে না। মেহরানের বাহুবন্ধনের নিমেষে আবদ্ধ হতে হয় ওকে। ঘাবড়ে যায় রীতিমতো। মেহরান ওর দিকে বাঁকা চোখে তাকাতেই আকুতি করে ওঠে ও। আমার ক্লাস আছে, প্লিজ এখন ছাড়ুন না। তোমার ক্লাস আমার সঙ্গে আছে। শৈলী থমকে যায়। আসলেই তাই, এখন ওনারই ক্লাস। হায় হায়, কি লজ্জা! এখন কি বলবে ও? মেহরান অবশ্য ওকে এত চিন্তা করার সুযোগ দেয় না। কি বললে তখন? আবার বলো। কি বললাম মনে পড়ছে না? আমার বড় হওয়া নিয়ে কি বললা? কিছু না। তাই না? এবার মেহরান শৈলীর কানের পাশে ঝুঁকে বলে, বয়সে যে বড় স্বামী পেয়েছো সেটা শোক নিশ্চয় গতকাল রাতে বুঝতে অসুবিধা হয়নি তোমার? কান দিয়ে ধোয়া বের হওয়া বাকি শৈলীর। এতই তা গরম হয়ে গেল। মেহরানের বুকে জোরে ধাক্কা দিয়ে ওকে সরালো। মেহরানও হাসতে হাসতে ওকে ঢিল করলো নিচ থেকে। হাড় শৈলীকে পায়কে এক দৌড়ে দরজা খুলে পগার পার। তবে যাওয়ার আগে মেহরানকে বকতে ভুলল না। অসভ্য! এত কিছুর মাঝে ক্লাসের সময় প্রায় হয়ে যাওয়াতে শৈলী সোজা ক্লাসের দিকে দৌড়ায়। রুমে ঢুকে রুম ভর্তি স্টুডেন্ট দেখে ঠোঁট বাঁকায়। এই মানুষের ক্লাসে অ্যাটেন্ডেন্সের কমতি হয় না কখনো। ফাজিল মেয়েগুলো খালি আমার স্বামীর দিকে নজর দেয়, ইচ্ছা করে সবগুলোর চোখ গেলে দেই। এই শৈলী, কি বিড়বিড় করছিস? শৈলী পেছন ফিরতে কেয়া আর প্রীতিকে দেখে। না, কিছু না। তুই আজ ক্লাসে আসিসনি কেন? শরীরটা একটু খারাপ ছিল রে, তাই। চল বসি। ওরা বসে কিছুক্ষণ গল্প করতেই রুমে মেহরানের আগমন ঘটে। ঠোঁটে ওর হাসি দেখে ক্লাসে মৃদু গুঞ্জন ওঠে। শৈলী স্পষ্ট পেছন থেকে মেয়েদের চাপা খিলখিলানো আওয়াজ শুনতে পায়। দেখ দেখ, স্যার হাসছে। ও ওয়াও, ওনার হাসিটা কি সুন্দর, আর ওর হ্যান্ডসাম লাগছে ওনাকে। মাই গুডনেস! শৈলী আর পারে না। আস্তে ঘুরে কঠিন নজরে পেছনে তাকায়। মেয়েগুলোর দিকে দৃষ্টি স্থির করে। স্যার লেকচার দিচ্ছেন, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। চুপ করো। হতভম্ব হওয়া দুই মেয়েকে রেখে শৈলী ফিরে সামনে। কেয়া আর প্রীতি ওর দিকে উৎসুক চোখে তাকায়। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে ওর হঠাৎ রেগে যাওয়ার কারণ। শৈলী মাথা নেড়ে বুঝিয়ে দেয় কিছু না। এত কিছুর মাঝে ও খেয়ালই করে না যে মেহরানের চোখে সব ধরা পড়েছে। ক্লাস শেষে মেহরান একটা ছোট্ট মিটিং আছে বলে শৈলী মাহিরাদেরও ক্যাম্পাসে ওয়েট করতে বলে। তাই ওইখানে ছোট একটা আড্ডার আসর বসে ওদের। মেহরাব অবশ্য স্বভাবসুলভভাবে খেলতে চলে যায়। ওর জায়গায় প্রীতি আর কেয়া যোগ দেয়। চারজন মাঠের ঘাসে একসাথে বসে নানান গল্প জোরে। এরই মাঝে শৈলী প্রীতির দিকে খেয়াল করে।
প্রীতু, কি ব্যাপারে? তুই মনে হয় একটু ওয়েট গেইন করছিস। আরো কিউট লাগছে তোকে এখন। প্রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আর বলিস না বান্ধবী, এই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমার মোটা হওয়াটা সবার চোখে লাগছে, কিন্তু আমি কি করব বল? যে একখান বয়ফ্রেন্ড পেয়েছি, সে মনে হয় মিশনে নেমেছে আমাকে আল্লাহ খাসি বানানোর জন্য। ডেটে গেলেই আমাকে এত এত খাওয়াই যে আমি কি বলি। এমন বয়ফ্রেন্ড শুনছিস কখনো যে বলে তুমি যত পারো খাও, আমার তোমার ফিগার নিয়ে কোনো চিন্তা নেই, তুমি মোটা ঢোল হলো আমি তোমাকে ভালোবাসবো। কেয়া এটা শুনে আফসোসের বাণী ছড়ে। ইস, তুই কি লাকি দোস্ত, তোর বয়ফ্রেন্ড এই কথা বলে। আমাকে তো পিয়াল খালি বলে তুমি মোটা হইও না, অনেক অসুখ বিসুখ ধরতে পারে। আমি তো আসল কথা বুঝি, অসুখের বাহানা ফাউ। আসল কথা সে আমাকে স্লিম ফিগারে চায় সবসময়। সত্যি তুই অনেক লাকি রে প্রীতি, এরকম একটা ছেলে জুটছে তোর কপালে। হ্যাঁ প্রীতি, তুই আসলেই অনেক লাকি, ঠিক আমার বড় বোনটার মতো। ওর বয়ফ্রেন্ডও এরকম, জানিস? আপুকে নাকি খুব খাওয়াতে পছন্দ করে। আপু তো ভীষণ রাগ করে ওনার উপর, কিন্তু তাও নাকি ভাইয়া শোনে না। এত ভালো ছেলেরাও হয় আজকাল। এদের কথা চলতেই থাকে, কিন্তু শৈলী থমকে যায় এক জায়গায়। ওর খটকা আটকে যায় মস্তিষ্কে। এর আগেও মালিহা আপুর আর প্রীতির বয়ফ্রেন্ডের মাঝে একটা মিল পেয়েছিল, যেটা একদমই কমন না। আজও এরকম দুষ্প্রাপ্য একটা মিল দেখা গেল দুজনের মাঝে। কেমন আজব কাকতালীয় ঘটনা না? শৈলীর কেন যেন ব্যাপারটা ভালো লাগে না। ও প্রীতিকে আরও কিছু প্রশ্ন করতে যায়, কিন্তু আগ বাড়ানোর আগেই মেহরানের কল আসে। হ্যালো, চলে আসো, আমি পার্কিংয়ে আছি। মেয়েদের আড্ডা ওইখানেই ভেঙে যায়। মনে ভার নিয়ে শৈলী সরে আসে ওখান থেকে। পরেও প্রীতির সাথে বসবে এটা ভেবে নেয়। বাসার রাস্তায় ঢুকতেই মেহরানের কাছে ফোন আসে। বাবার ফোন দেখে অবাক হয়। গাড়ি স্লো করে কল রিসিভ করে। হ্যালো আপু। হ্যাঁ আছে আমার সাথে। ওদের বাসায় আসবো এখন? আচ্ছা। অপর পাশে কি কথা হয়েছে এটা বুঝতে না পারলেও এটা যে ওদেরকে নিয়ে কথা হয়েছে শৈলীর এটা ধরতে কষ্ট হয়নি। সাথে সাথেই টেনশনে পড়ে যায়ও। আতঙ্কিত চোখে মেহরানের দিকে তাকায়। ওর দৃষ্টি দেখে অল্প হাসে মেহরান। সান্ত্বনার হাত রাখে ওর হাতের ওপর। আমাকে তোমাকে নিয়ে বাসায় যেতে বলা হয়েছে, বড় সবাই ওখানেই আছে। শোনার সাথে সাথেই শৈলীর বুক নেমে যায়। ভয়ঙ্কর পরিমাণে ভয় পায়ও। মেহরান ব্যাপারটা তখনই ধরতে পারে। পেছনে বসা একইভাবে ভয়ার্ত মাহিরাকে উদ্দেশ্য করে বলে, তুই এর সাথে চল, শৈলীর সঙ্গে থাকিস। মাহিরা নিঃশব্দে মাথা ওপর নিচ নামায়। ভেতরে ক্রমাগত সৃষ্টিকর্তাকে ডেকেই চলেছে। ইয়া আল্লাহ, এদের দুজনকে ঘিরে আজ নতুন কোনো নাটক সৃষ্টি হতে দিয়েন না। প্রায় 10 মিনিটের মাথায় মেহরান, শৈলী আর মাহিরাকে নিয়ে শৈলীদের বাসায় আসলো। ড্রয়িং রুমে দুই পরিবারের বড়দের দেখে শৈলী একটু পিছায়। আরও ভয় পায় যখন দেখে আফিয়া উঠে আসছেন ওদের কাছে। আফিয়া মুখে চওড়া একটা হাসি পরে মেহরান আর শৈলীর সামনে এসে দাঁড়ান। মাথা হালকা নত শৈলীর মুখটাকে দু হাতে আগলে নিয়ে ওপরে তুললেন। এতদিন মনে মনে আমার মেহরানটার জন্য কত মেয়ের কথা চিন্তা করেছি। কে জানতো সেই লক্ষ্মী মেয়েটা একেবারে আমার পাশেই ছিল। বলেই টুপ করে শৈলীর কপালে একটা চুমু এঁকে দিলেন। শৈলীর হতবাক ভাবটা কাটতে না কাটতেই ওকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে আফিয়া রেহানার দিকে তাকালেন। রেহানা ভাবি, বিয়ে তোদের হয়ে গিয়েছে, আমার আর তর্স হয়েছে না। আজই নিয়ে যাই আমার বৌমাকে। কি দিবেন না? আফিয়ার কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন। রেহানা চোখে চমক নিয়ে বললেন, আপনার বউ নিয়ে গেলে নিয়ে যান, আমার কি আপত্তি থাকবে বলেন তো? দুই মায়ের কথা শুধু শৈলীর কানে ঢুকছে, কিন্তু মস্তিষ্কে পৌঁছাতে বেশ সময় লাগছে। মাহিরা ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে এসে যখন নিজের উল্লাস প্রকাশ করলো, তখন বুঝল শৈলী যে দুই পরিবার সব সমস্যার সমাধান করে ওদের সম্পর্ক মেনে নিয়েছে। বুঝে ওঠার প্রথমক্ষণেই শৈলী ওপরে তাকায়। মেহরানের সন্তুষ্ট হাসি যা চোখ ছুঁয়েছে দেখে ও নিজেও একইভাবে হেসে ফেলে। অবশেষে হলো সব সমাধান। ওদের ভালোবাসার সফলতার শিখর ছিল। রাতেই ছোটোখাটো একটা আয়োজনের মাধ্যমে পারিবারিকভাবে প্রথম ধাপ পূরণ করলো মেহরান শৈলী। আফিয়া মজা করে শৈলীকে নিয়ে যাওয়ার কথা বললেও বিয়ের কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে বড়দের মাঝে কোনো হেয়ালিপনা দেখা দিল না।
বরং এই চিন্তাকেই বাস্তব রূপে ধারণ করতে রাতেই দুইজনের মাঝে আংটি বদলের অনুষ্ঠানের প্রস্তাব রাখা হলো। মাহিরা আর নিপুণ শৈলীকে নিয়ে রুমে গিয়েছে ওকে তৈরি করতে। মালিহা বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে। এসে সব কিছুর এত অগ্রগতি শুনে ও ভীষণ অবাক হয়েছে। বলেছে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে আসছে। মাহিব মেহরাবকে নিয়ে বাইরে গিয়েছে অনুষ্ঠানের টুকটাক সরঞ্জাম কিনতে। মেহরানকে কিছুই করতে দেওয়া হয়নি। ওকে শুধু বলা হয়েছে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পায়জামা পরে নিচে নামতে। শৈলীর রুমে ওকে সাজানোর বেলায় ভীষণ হাসাহাসি চলছিল। নিপুণ আর মাহিরা ওকে খ্যাপাচ্ছিল অনেক, তবে লজ্জা পেলেও সেই দিকে নিজের মনোযোগ দিচ্ছিল না। ওর কিছুটা বিভ্রান্ত মুখ দেখে মাহিরা প্রশ্ন করল, এত খুশিতে কি পাগল হয়ে গেলি নাকি? চেহারার এক্সপ্রেশন থাকার কথা লাজুকলতার মতন, কিন্তু সেখানে তোর মুখে ছেয়ে আছে গম্ভীরতা। ব্যাপার কি বলতো? শৈলী আয়নার সামনে বসে মাহিরার প্রতিবিম্বর দিকে তাকায়। আমি আসলে কনফিউজড হয়ে আছি রে মাহি। কি নিয়ে কনফিউজড তুই? আম্মু মানলো কিভাবে রে সবকিছু? এমন কি হইলো আমার অবর্তমানে যা সবকিছুকে এভাবে পাল্টে ফেললো? শৈলীর প্রশ্নে নিপুণ হেসে বলে, আপি আর এর উত্তর আমার কাছে আছে। শোনো, আমাদের সবার আজ সকালে চলে যাওয়ার পর আম্মুর শরীর নাকি বেশ খারাপ হয়েছিল। তখন আকলিমা খালা গিয়ে আফিয়া আন্টিকে ডেকে এনেছেন। আন্টি এসে মাকে দেখে নাকি পুরাই তবদা খেয়ে গিয়েছিলেন। দুইজনের মাঝে সুখ দুঃখের অনেক আলাপ আলোচনা হয়েছে। এক পর্যায়ে আম্মুর শরীর আরও খারাপ হওয়াতে আন্টি আব্বুকে ফোন দেন। তার সাথে মনে হয় আঙ্কেলকেও আন্টি সব কিছু জানান। ততক্ষণে আমিও চলে এসেছি। এরপর আব্বু বাসায় আসলে প্রথমে তিনজনের মাঝে কথা হয়। তারপর কিছুটা বিরতি নিয়ে বিকেলের দিকে আঙ্কেল সহ আন্টি আবার আসেন বাসায়। তারপর দুই পরিবার সব সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তরভাবে আলোচনায় বসেন। আম্মুর যেই সব চিন্তা তোমাকে নিয়েছিল সেগুলো আন্টি একে একে আম্মুর মাথা থেকে দূর করেন। ব্যাস এইভাবেই আম্মু গলে যায়। আর তোমার ভাইয়ার সাথে অলরেডি হয়ে যাওয়া বিয়েটাও ফিক্সড হয়ে যায়। নিপুণের বলার ভঙ্গিতে মাহিরা হো হো করে হেসে দিলেও এবার শৈলী স্পষ্ট লজ্জা পায় এবং ভেতর থেকে ওর বয়ে যায় প্রশান্তির নহর। এতদিন আস্তে আস্তে মেহরানের কাছে আসার, ওর ভালোবাসা পাওয়ার আনন্দ শৈলীর মাঝে থাকলেও মনের কোনো এক কোণে বাবা মাকে নিয়ে দুশ্চিন্তার এক প্রাচীর গড়ে উঠেছিল। এই প্রাচীরকে ভাঙার জন্য কি করা লাগবে তা বুঝে উঠতে পারছিল না। মেহরানের প্রতি ভরসা থাকলেও শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে বেশ অনিশ্চিত ছিল। কিন্তু এখন সেরকম কোনো সমস্যাই নেই। পানির প্রবাহের মতো কোনো বন্ধক ছাড়া একদম স্বচ্ছ এখন ওদের সম্পর্ক সবার কাছে, সবার মাঝে। ঘণ্টাখানিক পরে বাইরে থেকে ডাক পড়লে শৈলীকে নিয়ে আসে মাহিরা আর নিপুণ। মেরুন জামদানিতে শৈলীর লাল রঙার রূপ যেন ঠিকরে বের হয়ে দুটি ছড়াচ্ছে। একদমই সাদামাটা মেকআপের সামনে উপস্থিত হওয়া রমণীর এই বিধ্বংসী রূপে মেহরান ভেতর ভেতর বেসামাল হয়ে পড়ে। তখনই মনে মনে এক উদ্ভট চিন্তা মাথায় আসে তার। শৈলীকে সেটা বলতে মন আনচান করে ওঠে। শৈলীকে দেখে আফিয়া আবার তৎপর হয়ে ওঠেন। মাহিরাকে বলেন শৈলীকে মেহরানের পাশে বসাতে। শৈলী সেই পথে হাঁটা দেয়। মেহরানের কাছে আসতেই একটু সরে বসে শৈলীকে জাগা করে দেয়ও। মাহিরা যত্ন সহকারে বান্ধবীকে পাশে বসায়। তারপর সরে গিয়ে দাঁড়ায় নিপুণের সাথে। দুজনকে একসাথে বাঙালি নবদম্পতি সেজে কতটা মানিয়েছে তা নিয়ে পুরো ঘরে রব পড়ে যায়। সবার প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারা। শৈলীর মায়ের তো চোখের পানি আজ কদিন ধরে থামারই নাম নিচ্ছে না। পার্থক্য শুধু এইখানেই যে আজ সকাল অবধি সেই অশ্রুর কারণ ছিল ভয়, শঙ্কার, কষ্ট, এবং এখন সেই একই অশ্রু হয়ে উঠেছে খুশির ও প্রশান্তির প্রতিফলন। ঠিক একই প্রশান্তি বয়ে যাচ্ছে আজাদ সাহেবের বুকেও। মেহরানকে জামাই হিসাবে পেয়ে তার খুবই পছন্দ হয়েছিল। বিশেষ করে শৈলীর প্রতি ছেলেটার টান ওনাকে আকর্ষণ করেছিল। কোন বাবা না চায় তার সন্তানের সুখ? কোন বাবা এই ক্ষেত্রে স্বার্থপর না হয়? আজাদও হয়েছিলেন কিছুটা। মেহরানের শৈলীর প্রতি টান দেখে এই বিয়েটা তিনি কোনোভাবেই ভাঙতে চাননি, কিন্তু আবার স্ত্রীর কথাগুলো যৌক্তিক লেগেছিল ওনার কাছে। তাই এক দ্বিধাদ্বন্দ্বের বেড়াজালে জড়িয়েছিলেন তিনি। তবে আজকে মেহরানের মা বাবার সাথে খোলাখুলি সব আলোচনার পরে তিনি নিজেকে এখন ভারহীন মনে করছেন। যাক, তার মেয়েটা সুখের খোঁজ পেল বলে। আপনজনদের উপস্থিতিতে খুব সুন্দরভাবে মেহরান শৈলী একে অপরের মাঝে আংটি বদল সম্পন্ন করল। বাসর রাতের উপহার স্বরূপ মেহরান যে আংটিটি আগেই শৈলীকে পরিয়েছিল তা বুদ্ধি করে শৈলী আর এক হাতে পরে নিয়েছিল রুমে থাকতেই।
যেই হাতেই পড়ুক না কেন দুটো আংটিই তো তার প্রেমিক পুরুষের ভালোবাসার চিহ্ন, দুটোই সযত্নে আগলে রাখবে ও। মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর বড়রা বসলো প্রোগ্রামের তারিখ ঠিক করতে। সেটা অবশ্য বেশি সময় লাগলো না। মাহিব নাম করা 3টা কনভেনশন হলে কল দিয়ে কোন সাপ্তাহিক ছুটির দিন ফাঁকা আছে তা খোঁজ নিল। এখন তো আবার বিয়ের তারিখ ভ্যানুর লভ্যতার উপর নির্ভর হয় কিনা। আর্মি গলফ গার্ডেন ফ্রি পাওয়া গেল আগামী শনিবারে। বড়রা সেটাই পছন্দ করলেন। মেহরান শৈলীকে জিজ্ঞেস করলে তারাও বড়দের ওপর মতামত ছেড়ে দিল। অবশেষে ধার্য হলো যে শনিবার ওদের রিসেপশন প্রোগ্রাম, শুক্রবার হলুদ আর বৃহস্পতিবার ঘরোয়াভাবে মেহেন্দির অনুষ্ঠান হবে। সিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই সবার মাঝে তৎপরতার সৃষ্টি হলো। যে যার মতন বিয়ের প্রস্তুতির আলোচনায় বসলো। হেলদোল নেই তো শুধু দুইজনের মাঝে, মেহরান আর শৈলী। তারা নিজেদের মতো বসে আছে স্থির হয়ে, তবে সেটা শুধু বাহির থেকে মনে হচ্ছে অবশ্য। সবার অগোচরে মেহরান অনেক আগেই শৈলীর এক হাতের ভাঁজে নিজের হাত গলিয়ে তা মুষ্টিবদ্ধ করে ফেলেছে। এতে শৈলী কিছুটা বাধা দিলেও মেহরান সেটা শোনার পাত্র না। শৈলী আর কি করবে, নিজেকে লজ্জার হাত থেকে বাঁচাতে সেই মুষ্টিবদ্ধ হাতের ওপর সবার অগোচরে শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিয়েছে। হেতে যেন মেহরানের সাহস বেড়েছে আরও। হাতের ওপর অনুভূতির অত্যাচারে শৈলীকে জর্জরিত করছেও। ভেতর থেকে শিহরণের প্রবল জোয়ার বইলেও বেচারি শৈলী মুখে কিছুই বলতে পারছে না, শুধু মুখটাই রক্তিম হচ্ছে। একসময় আর না পেরে মেহরানের দিকে চোখ পাকিয়ে তাকালো, মাথা হালকা এগিয়ে মৃদু ধমক দিল, কি করছেন কি? ছাড়ুন না আমার হাতটা। মেহরান ঠোঁটে বাঁকা হাসে, সামনে ঝুঁকে গলা খাদে নামায়। প্রশ্নই আসে না। শৈলী চোখ বন্ধ করে ফেলে তৎক্ষণাৎ। মেহরানের মাদকময় কণ্ঠ তখন ওর কানে বাজে, একটা আবদার করব, রাখবা? শৈলী নিশ্চুপতার মাঝে সম্মতি জানায়। রাখবে সে। মেহরান প্রসন্নতার সাথে নিজের আবদার বায়না করে, বিয়ের পর রোজ রাতে আমার সামনে তুমি শাড়ি পরবা। তোমাকে দেখে নেশা লেগে গিয়েছে, এই নেশা আমি রোজ করতে চাই। শৈলী চকিতে থমকায়, বন্ধ চোখ আরও যেন খিচে যায়। এমন আবদার শুনে পায়ের তালু পর্যন্ত শিহরণে নড়ে ওঠে ওর। মানুষটা এইভাবে ওকে ভাসায় কেন নিজের প্রেমে? শৈলী এর উত্তর পায় না। এখন এত মানুষের মাঝেও শৈলীকে উন্মাদ করার পেছনে পড়েছে। একটু থামলেই হয়, কিন্তু মেহরান থামলে তো। অনুষ্ঠানের পর আমাদের রুমে আসবা আর শাড়ি পরে আসবা, এভাবে মাথায় আঁচড় রেখে, ওকে? বলেই মেহরান আবার শটান পিছিয়ে সোজা হয়ে বসে। নির্দয় মানুষটা বোঝেও না বোঝার ভান করলো তার প্রিয় মানুষের বেহাল দশা। এত লজ্জায় শৈলীর মনে হচ্ছিল ওর দম বন্ধ হয়ে আসবে, আর পারবে না নিজেকে বাঁচাতেও। এরই মাঝে রাতের খাওয়ার ডাক পড়ে। শৈলী যেন দম ছেড়ে বাঁচে যখন নিপুণ মেহরানকে দুলাভাই দুলাভাই বলে গদগদ করে ডাইনিং টেবিলে নিয়ে যায়। তাড়াহুড়োর মাঝে বেশ জম্পেশ খানাদানার আয়োজন করা হয়েছে। যেহেতু রেহানা অসুস্থ ছিলেন, তাই আফিয়া তাকে বেশি একটা কিছু করতেই দেননি। নিজের বাবুর্চি আলেয়াকে ডেকে এনে রান্না চড়িয়েছেন। কিছু জিনিস বাইরে থেকে আসার সময় মাহিবও নিয়ে এসেছিল। খাবারের আগে ও পরে মিলে বেশ কিছু ফটো সেশন পর্ব চলল মেহরানা শৈলীকে ঘিরে। হুট করে ওদের নিয়ে এত আয়োজনে শৈলী আসলে লজ্জায় মিয়ে পড়েছিল, তাই সংকীর্ণ রূপে মেহরানের পাশে চুপটি মেরে বসেছিল। তা দেখে ওকে একটু খ্যাপাতে ওর আর এক পাশে এসে বসলো মাহিরা। কি রে শৈল, তুই এরকম 80-র দশকের বধূর মতন বসে আছিস কেন? মাথা তো মোটেই উঠছে না। ভাইয়াকে বুঝি এরকম লাজুগুলো তো পছন্দ করে? শেষ প্রশ্নটা একদম শৈলীর কানের কাছে নিয়ে বলল মাহিরা। শুনেই শৈলী কপট দৃষ্টিতে তাকায় বান্ধবীর দিকে। তুই একদম তোর ভাইয়ের মতো পুরাই ঠোঁট কাটার লাগাম দে মুখে। মাহিরা লাগাম দেওয়া তো দূর, খিলখিলিয়ে হেসে ওঠে। কানের কাছে এসে আবার দুষ্টুমি শুরু করে। ভাইয়া বুঝি এভাবেই তোকে লজ্জা দেয়? আমার এই গম্ভীর ভাইটার মাঝে রোমান্টিকতা আছে তাহলে? এই শৈলু, বল না, ভাইয়া কি তোর কাছে এসেছে? আই মিন, তোদের মাঝে কিছু হয়েছে নাকি বিয়ের প্রোগ্রামের জন্য এখনো ওয়েট করছিস তোরা? প্রপার বাসর করবি? ঝট করে শৈলীর চোখের সামনে আবারও গতরাতের প্রেমগাথা উপস্থিত হয় স্পষ্ট হয়ে। মুহূর্তে অনিয়ন্ত্রিত কাঁপুনি ওঠে সর্বাঙ্গে। মুখ ফসকে বের হয়ে আসে বাক্য, তোর ভাইয়ের এত ধৈর্য কই যে অপেক্ষা করে। বলেই শৈলী দাঁত কামড়ায়। কি সর্বনাশ করেছে বুঝতে পেরে আর চোখে তাকায় মাহিরার দিকে। ওর বিস্ফোরিত চাহনি বুঝিয়ে দিচ্ছে যে মেয়ে কথাটা শুনেছে এবং সেটা আমলে এনেছে।
শৈলী সাথে সাথেই চোখ সরায়। ও জানে মাহিরা এখন কি করবে, এবং হলোও তাই। উত্তেজিত মাহিরা শৈলীর বাহু শক্ত করে ধরে। তুই বান্ধবী নামে কলঙ্ক, বুঝলি? সবকিছু আমাকে দেরিতে জানাস, বিয়েটাও জানালি দেরিতে, আর বাসরের খবর তো মনে হয় পেতামই না। তুই এই মির্জাফরগিরি কেন করিস বলতো আমার সাথে? ভাবি হয়ে বন্ধুত্ব ভুলে গেলি? শৈলী মাথা নোয়ায় লজ্জায়। মাহিরা ওর সবচাইতে কাছের বান্ধবী, আর বান্ধবীদের সাথে এইসব নিয়ে মজা করা তো ওদের নৈতিক অধিকার। তাই এই বিষয়টা ওকে শৈলী জানাতই, কিন্তু এখনও 24 ঘন্টাই হয়নি। নিজেই তো সব কিছু গোছাতে হিমশিম খাচ্ছে, তার উপর পাশে বসা মানুষটার দিনে দিনে বাড়ন্ত অনিয়ন্ত্রিত আবদার ও দুষ্টুমিষ্টি অত্যাচারে নিমজ্জিত। বান্ধবী পর্যন্ত যাবে কখন? কোনো মতে মাহিরাকে শৈলী বুঝিয়ে সুঝিয়ে মান ভাঙালো। তবে মাহিরা মেনেছে শুধু এক শর্তে, আর তা হলো শৈলীকে নিজেদের প্রেমের সব গল্প বিস্তারিত শোনাতে হবে ওকে। ভীষণ রকম লজ্জায় পড়লেও বান্ধবীর শর্তে শৈলী রাজি হয়ে যায়। সব কিছু গোছাতে গোছাতে প্রায় 10টার পার হয়ে গেল। আফিয়া যাওয়ার সময় মজা করে আবার তাল ধরেছিল শৈলীকে নিজের সাথে নিয়ে যাওয়ার। এক পর্যায়ে তিনি বলেই বসলেন রেহানাকে, ভাবি, আমার মেজ বৌমাকে আপনার কাছে আমানত হিসেবে রেখে গেলাম, হেফাজতে রাখেন কিন্তু। রেহানা হেসেই জবাব দেন, আপনি চিন্তা করবেন না ভাবি, আপনার আমানতের পূর্ণ হেফাজত আমি করব ইনশাল্লাহ। এইসব হাসি মজার মাঝে বিদায় হয় মেহরানের পরিবার। এত ভিড়ের মধ্যেও মেহরানের চোখ পড়ে শৈলী, যেই চোখ ইশারা দেয় ওকে ওপরে আসতে। শৈলীও ইশারায় বোঝায় সব ঠিক করে আসবে, একটু দেরি হবে। ঘড়ির কাঁটায় যখন রাত 11:30 বাজে তখন শৈলী 6 তলায় ওঠে। ঠিক যেভাবে অনুষ্ঠানে ছিল সেই রকম হয়েই এসেছেও। মাকে সাহায্য করার সময় মা কতবার বললেন, শাড়ি পাল্টে আয়, নতুবা নষ্ট হয়ে যাবে, কুঁচকে যাবে শাড়িটা। কিন্তু শৈলী শাড়ি পাল্টায়নি, বিভিন্ন অজুহাতে কথা কাটিয়েছে। এখন সে উঠে আসতে আসতে এই চিন্তাই করছিল, ভালোবাসার জন্য আর কত মিথ্যা বলা লাগবে। মেহরানের রুমে একবার নক করতেই ভেতর থেকে দরজা খুলে যায়, যেন মানুষটা ওর অপেক্ষায় দরজাতেই দাঁড়ানো ছিল এতক্ষণ। শৈলী ঢুকতেই দরজাটা বন্ধ করে ওকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। লাজে কাবু হওয়া স্ত্রীর ঘাড়ে তারপর থুতনি রাখল। থ্যাঙ্কস। কেন? আমার আজকের আবদার রাখার জন্য, শাড়িতে আমার কাছে আসার জন্য, আমাকে নেশা ধরে দেওয়ার জন্য। শৈলী হেসে মাথা নোয়ায়। মেহরান ততক্ষণে শৈলীকে নিজের দিকে ঘুরিয়ে ফেলেছে। ওর চিবুকের নিচে আঙুল আটকে মুখ ওঠায় নিজের দিকে। পলক ফেলা শুভ্র নারীর লাজরূপ দেখে একান্ত এই মুহূর্তে নিজেকে সামলানো যে কারোর জন্যই অসম্ভব। সেখানে মেহরান তো শৈলীর সেই প্রেমিক পুরুষ, ওর সামলানোর তো কোনো অর্থই নেই। পরক্ষণেই নিজের অধর দিয়ে ভালোবাসার জানান দেয় মেহরান শৈলীকে। লজ্জা পেলেও ভরকায় না শৈলী, বরং আজ অনেকটা মন্থর গতিতে রয়ে শুয়ে স্বামীর আদর বুঝে নিতে থাকে। ও তো জানতই মেহরান কেন ওকে এখন চায়, আর ওর নিজেরও কি এই একই নেশায় মাতাল হওয়ার ইচ্ছে নেই? আছে তো। সময় গড়ায়, সাথে দুইজনের প্রেম মুহূর্তের গভীরতাও। এমনই এক ক্ষণে আশেপাশের নীরবতা ভঙ্গ করে শৈলীর মোবাইল চিৎকার দিয়ে জানান দেয় কারো কলের কথা। প্রথম বাজার সময় শৈলী উঠতে চাইলেও মেহরান দুহাত খাটের সাথে লেপ্টে ধরে থামিয়ে দেয় ওকে। নিজের উষ্ণ মুহূর্তের রেশ কাটাতে সে নারাজ। স্বামীর ইচ্ছায় শৈলী তখন বাধা না দিলেও দ্বিতীয়বারের কলে শৈলী খাটে উঠে বসতে চায়। মেহরানকে নিজের কাঁধের ভাঁজ থেকে ওঠানোর প্রচেষ্টায় বলে, আচ্ছা একবার দেখতে দাও না কে ফোন দিয়েছে। বাঁচতে দাও, এখন যেও না। আহা, জরুরি কারোর কলও তো হতে পারে, কোনো এমার্জেন্সি। বলতে বলতে ফোনের লাইন আবার কেটে যায়। মেহরান বাঁকা হেসে শৈলীর ওপর আবার ঝুঁকে আসে। এমার্জেন্সি শেষ। শৈলী কপট রাগ দেখিয়ে হাসি ওঠায় ঠোঁটে। আমার মেহরানের সংস্পর্শে আসতে ওর ঘাড়ে দুহাত প্যাঁচাতে তৃতীয়বারের মতো ফোনটা বেজে ওঠে। এবার শৈলীর ওপর থেকে মেহরানি সরে আগে। শৈলী উঠে বসতে বসতে মেহরান রুক্ষ স্বরে বলে, দেখো তো কে ফোন দিচ্ছে। স্বামীর মন ভেঙেছে বুঝেও শৈলী মিষ্টি একটা হাসি দেয়। এদিকে শাড়ি কুঁচকে একাকার, সেটাকে কোনো মতে সামলে বেডসাইড টেবিল থেকে ফোনটা টেনে আনেও। নাম্বারটা আননোন দেখে কপাল কুঁচকায়। এবার কল কেটে যাওয়ার আগেই ধরে ফেলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। শৈলী বলছো? জি, আপনি কে বলছেন? আমি তুরিন। শৈলীর একটু সময় লাগে চিনতে। তুরিন? আমি মালিহার ফ্রেন্ড। এবার শৈলী চেনে, প্রফুল্লিত কণ্ঠে হাসি টানে।
ও আপু, কেমন আছেন? তুমি কি ব্যস্ত শৈলী? মেহরান ততক্ষণে শৈলীর পাশ ঘেঁষে বসেছে। নিজের দুষ্টুমে বহাল রাখতেই শৈলীকে বিভিন্নভাবে জ্বালাতন করতে শুরু করলো। বেচারি শৈলীর তখন বেহাল দশা, স্বামীকে সামলাবে না ফোন। তবে ওই কলটা পেয়ে একটু অবাকও হয়। মালিহাপুর বান্ধবী ওকে কেন ফোন করেছে, তাও আবার এত রাতে? জরুরি কিছু আপু? হ্যাঁ, বেশ জরুরি। শৈলী মেহরানের থেকে একটু সরে বলে। তাহলে বলুন। ওপাশ থেকে কিছুক্ষণের নীরবতার পর কঠিন কণ্ঠে আওয়াজ আসে শৈলীর কানে। শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্টলি মালিহার মেজো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। অ্যাক্সিডেন্টালি শব্দটা শৈলীর ভীষণ গায়ে লাগলো হঠাৎ। কেন লাগলো ও জানে না, কিন্তু লেগেছে। হয়তো বলার ধরনটা ঠিক ছিল না, এই জন্য। জি আপু। এই বিয়েটা কতটুকু বৈধ বলে মনে করো তুমি? কতটুকু সত্যতা আছে এই সম্পর্কের মাঝে? হঠাৎ এমন বিভ্রান্তদায়ক প্রশ্নে শৈলী চমকে ওঠে। পাশ থেকে মেহরানের ঠোঁটের ছোঁয়া নিজের কানের আশেপাশে পড়ার পরেও শরীর শক্ত হয়ে ওঠে ওর। মেহরানও বিষয়টা বুঝতে পারে। শৈলীর কাঁধ থেকে মুখ সরিয়ে চেহারার দিকে তাকায়ও। স্ত্রীর কঠিন আবির্ভাব দেখে কপাল কুঁচকায়। শৈলীকে ইশারায় জিজ্ঞেস করে কার ফোন। শৈলী প্রশ্নটি উপেক্ষা করে ফোনে উত্তর দেয়। আমাদের বিয়ে কতটুকু বৈধ আর সত্য, এটা নিয়ে আপনি কেন প্রশ্ন করছেন আপু? সাথে সাথে মেহরানের হাত নিজের কানের কাছে পায় শৈলী। মুখ ফিরিয়ে স্বামীর এতক্ষণের খেলাচ্ছল্য মুখশ্রী উধাও হয়ে গম্ভীর চাহনির উপস্থিত দেখে। ও কিছু বলার আগে মেহরান ফোনটা ওর কান থেকে সরিয়ে লাউডস্পিকারে দেয়। এখন দুইজনেই শুনতে পায় তুরিনের কথা। আমার প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার আছে, কারণ আজ যেই জায়গায় তুমি অবৈধভাবে বসস্থান করছো সেটার আসল অধিকার আমার ছিল। মাহিদানকে মন প্রাণ থেকে আমি ভালোবেসেছি। ওনার স্ত্রী হওয়ার হক আমার। আমার সেই হক তুমি নষ্ট করেছো শৈলী। তুরিনের কথায় শৈলী পুরাই হতভম্ব হয়ে যায়। মেহরানের দিকে তাকাতে এই আলো আধারের মাঝেও রক্তিম চোখজোড়া দেখে ওর পিলে চমকে ওঠে। পরিস্থিতি সামলাতে শৈলী তখনই তৎপর হয়। আপু, আপনি এসব কি বলছেন? মিহরান আমাকে পছন্দ করেন না, তাহলে তার সাথে বিয়ের কথা আপনি কিভাবে বলছেন? তো তোমার কি মনে হয় মাহিরান তোমাকে পছন্দ করে? এই বিয়েটা তো তোমার মনে হয় ইজিলি মেনে নিয়েছে ও। জীবনেও না। ছেলে মানুষ এত সহজে কারোর কাছে ধরা দেয় না। আর মাহিরানের মতো ব্যক্তিত্বের মানুষ তো আরোই না। আমি জানি মাহিরানের জীবনে কেউ নাই, তাই আমিও আমার ভালোবাসা ওকে ব্যক্ত করিনি। পারিবারিকভাবে আগাতাম আমি এবং পেয়েও যেতাম ওকে, কিন্তু মাঝখান দিয়ে আমার সব স্বপ্ন আকাঙ্ক্ষা ধুলাই মিশিয়ে তুমি আবারও বৈধ জায়গাটা ছিনিয়ে নিয়েছো শৈলী। তুরিনের কান্নার ধমক স্পিকারের মাধ্যমে ওদের সারা রুমে ছড়িয়ে পড়ল। শৈলী কি বলবে, কিভাবে মেয়েটাকে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না। তবে ওর কিছু করাও লাগলো না। তার আগেই তুরিনের রাগান্বিত আওয়াজ শুনতে পেল ওরা। তুমি কি মনে করেছো শৈলী তুমি আমার ভালোবাসা ছিনিয়ে নিয়ে জিতে গিয়েছো? আসলে জানো, তোমার জন্য না, আমার আফসোস হয়। তুমি খুবই দুর্ভাগা। বিয়ের মতন একটা পবিত্র বন্ধন তুমি জড়িয়েছো অপবিত্রভাবে। যে তোমাকে চায় না, তোমার প্রতি কোনো ফিলিংস রাখে না, তোমাকে ভালোবাসে না, সেই মানুষটার সাথে জড়িয়েছো তুমি। আমি এগুলো এত শিওর হয়ে কিভাবে বলছি, এটা হয়তো তোমার মনে চলছে, তাই না? বুদ্ধিসম্পন্ন মেয়ে তুমি, নিজেও হয়তো বা এতটুকু চিন্তা করে দেখলে তুমি বুঝবা সেই মানুষটা বিয়ের আগে তোমার দিকে তাকায়নি অবধি। সে কিভাবে হুট করে বিয়ের পর তোমাকে ভালোবাসবে, তাও আবার এমন এক আকস্মিক বিয়েতে যেটাতে না তোমাদের দুজনের আর না তোমাদের পরিবারের কোনো মতামত ছিল। তুরিন একটু থেমে আবার বলে, তুমি দেখতে শুনতে সুন্দরী, তোমাকে পেয়ে প্রথম দিকে মাহারিন হয়তো মোহে আটকেতেও পারে। ছেলে মানুষের স্বভাব নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করে বোঝাতে হবে না আমার। কিন্তু একটা সময় পর যখন ওর এই মোহ কেটে যাবে, তখন কি করবা? ও যদি তখন তোমায় ছেড়ে দেয়, তখন তুমি যাবা কোথায়? সমাজে মুখ দেখাবা কিভাবে? কলঙ্কের দাগ ভার কিন্তু অনেক শৈলী, পারবা তো সেই ভার? মেহরান এতক্ষণ থমকে গিয়ে শুনছিল সব। কপালের রগ এখনো ফেটে যায়নি, সেটাই একটা বিস্ময়কর বিষয়। কারো মনে এভাবে বিষ আছে, তাও আজ এখানে না থাকলে জানতে পারতো না। নিজের অর্ধাঙ্গিনীর দিকে তাকালো। ফর্সা মুখটা একেবারে কালো হয়ে গিয়েছে। এই আদরে মুখশ্রীতে কিছুক্ষণ আগেও মেহরানের ভালোবাসার স্পর্শে লাজের রং লেপটেছিল, এখন সব উধাও।
শৈলী যেন পাথর বনে গিয়েছে। ওপাশে তুরিনের কথা এখনো শেষ হয়নি। আমি তোমার মিত্র না হলেও তোমার শত্রু না শৈলী, তবে আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করে তুমি কাজটা ঠিক করনি, তাই এখনও সুযোগ আছে, শুধরে নাও মাহরিনের জীবন থেকে। লাইনটা খট করে কেটে যেতেই শৈলী কেঁপে ওঠে। মেহরানের হাতে মোবাইলটা দেখে ও ভাবলেশীন চোখে তাকায়। ঘন ঘন শ্বাস ওঠানামা করা মেহরান এখনো মোবাইলের দিকে তাকানো। সেই দিকে তাকিয়ে শৈলীকে গম্ভীর সুরে আদেশ দেয়, আমি মালিহাকে রুমে ডাকছি, তুমি ফ্রেশ হয়ে শাড়ি পরো ভালো করে, যাও। শৈলী মাথা নুয়ে খাট থেকে নামে। খাটে বিস্তৃত শাড়ির কুচিগুলো গোটাতে গোটাতে মেহরানের রাগান্বিত শীতল কণ্ঠ কানে যায়। হ্যালো মালিহা, কোথায় তুই? এখনই আমার রুমে ফার্স্ট। শৈলী ওয়াশরুমে ঢুকতে ঢুকতে ফোনের লাইন কাটার শব্দ বোঝে। তোর বান্ধবীর সমস্যাটা কি এক্স্যাক্টলি বলবি আমাকে? মালিহা নিজের মেজ ভাইয়ের দিকে চোখ বড় বড় করে তাকানো। সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ভাইয়ের ফোন পেয়েও বুঝেছিল কোনো একটা গণ্ডগোল হয়েছে, নয়তো এই মধ্যরাতে মেহরান ভাই জীবনেও কাউকে বিরক্ত করার পাত্র না। দৌড়ে মালিহা ওপরে ওঠে, মেহরানের রুমে আসে। এসে ভাইয়ের পাশে শৈলীকে সংকীর্ণ রূপে দাঁড়িয়ে থাকতে দেখে আরও বেশি অবাক হয়। বুঝতে অসুবিধা হয় না, দুইজনে হয়তো নিজেদের একান্ত সময় কাটাচ্ছিল, তা কাটাতেই পারে। তবে এসবের মাঝে মালিহাকে তলব দেওয়ার কারণটা কি? মালিহা, আই এম আস্কিং ইউ সামথিং। ভাইয়ের দাঁত চিবিয়ে কথা বলায় পিলে চমকে ওঠে মালিহার। ভাইয়া, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? কোন বান্ধবী? তরিন। মালিহা হোঁচট খায়। হায় হায়, এই মেয়ের নাম হঠাৎ ভাইয়ের মুখে কেন, তাও আবার এত রাতে? এই পাগল মেয়ে আবার কি গন্ডগোল বাঁধালো? দূর, ও কি করেছে ভাইয়া? মেহরানের তখনও ঘন ঘন শ্বাস ওঠানামা করছে, রাগে কপালে শিরা উপশিরা দপদপ করে জ্বলছে। ওই মেয়ে শৈলীর ফোন নাম্বার কি করে ফেলো? তুই দিয়েছিস? মালিহার সাথে সাথে মাথা নাড়ায়। না ভাইয়া, পাগলা না ভাইয়া, পাগল নাকি? আমি কেন দিতে যাব? কেন, ও কি কল দিয়েছিল নাকি? শেষ প্রশ্নটা মালিহার শৈলীর মুখের দিকে তাকিয়ে করে। শৈলী মাথা কিছুটা নোয়ানো, তাই মালিহার চাহনিও দেখতে পায় না। কিন্তু সেই উত্তরের হয়তো প্রয়োজনও হয় না, কারণ মেহরানের হিসিসানো আদেশের সুর মালিহার রুহ কাঁপিয়ে দেয়। এক কাজ কর, তোর এই বান্ধবীকে কাল সকালে আমার ওখানে আসতে বল, এক্ষুনি বল। আই ওয়ান্ট টু মিট উইথ হার ইন পার্সন। অনেক কথাই ও শৈলীকে শুনিয়েছে, কিন্তু এই মেহরানের মুখোমুখিও এখনো হয়নি, সেটা দরকার আছে। তুই ফোন দে ওকে। মেহরান কোন মাত্রায় রেগে আছে তার শৈলী রগে রগে টের পাচ্ছে। ওই তুরিন নামক মেয়েটার যে নাস্তানাবুদ হাল করে ছাড়বে ওর জামাই, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। এতে মালিহা কষ্ট পেতে পারে ভেবে শৈলী একটু আগায়। শোনো, বিষয়টা ছেড়ে দিলে। মেহরানের হাত ওপরে ওঠাতে শৈলী মাঝপথেই থেমে যায়। পাশ দিয়ে ঘাড় বাঁকিয়ে শুধু তাকায় ওর দিকে মেহরান। সেই রক্তমাখা চাহনি কুলুপ আটকে দেয় শৈলীর মুখে। স্বামীর আকাশচুম্বী রাগ দেখে এসির কনকনে ঠান্ডার মাঝেও দরদর করে ঘামতে লাগলো। মেহরান শৈলীর থেকে চোখ সরিয়ে বোনের দিকে স্থির করে। কল হর্ষ। কঠিন শীতল কণ্ঠে এই দুটি শব্দই মালিহার তৎপর হওয়ার জন্য যথেষ্ট ছিল। সাথে সাথেই ফোন বের করে ডায়াল করলো তুরিনের নাম্বারে। মনে মনে দোয়া পড়া বাদ নেই, এই কাণ্ডজ্ঞানহীন মেয়ে যে কি করছে কে জানে। ইতিমধ্যে ওপাশে কল রিসিভ হতে মালিহা বলল, হ্যালো তুরিন, ভালো আছিস? ভালো। হ্যালো তুরিন, ভালো আছিস? ভালো। আচ্ছা, কাল সকালে ফ্রি আছিস? একটু আমার বাসায় আসতে পারবি? দরকার ছিল, সকাল সকালই চলে আসিস। আচ্ছা, ওকে, বাই। ফোনটা রেখে ভাইয়ের দিকে তাকালো মালিহা। মেহরানের রক্তিম গালগুলোর দিকে চেয়ে থাকা দায় হয়ে পড়েছে। এমন কি হলো যে ভাই এত বেশি রেগে গেলেন? এরকম রাগ কখনোই আগে দেখেনি মালিহা। তারপরও সাহস করে জিজ্ঞেস করলো, ভাইয়া, তুরিন আসলে কি করেছে আমাকে একটু বলো। এখন এসব নিয়ে আর কোনো কথা হবে না। কাল ওই মেয়েকে নিয়ে তুই উপরে আসবি, তখনই আমি সব জানাবো। এখন রাত হয়েছে, রুমে যা। ভাইয়ের এই কথাই যে শেষ কথা এটা মালিহা জানে। এখন জোরাজুরি করেও কোনো লাভ হবে না, বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তাই মালিহা আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। শৈলী এতক্ষণ এক ওয়ালের সাথে হেলে দাঁড়িয়েছিল। ভাই বোনের মাঝে না ঢোকাই শ্রেয় মনে হয়েছে ওর।
এখন মালিহা চলে যাওয়াতে ও নিজেও নড়ে চড়ে উঠল। তুরিনের কথার রিয়াকশন যতটা ওর হওয়ার কথা ছিল তার থেকে ঢের গুণ বেশি হয়েছে মেহরানের। সেই ঝড়ের দোলায় তুরিন ওকে কী কী বলেছিল তাও ভুলেই বসেছে এক প্রকার। স্বামীর রাগ দেখেই কাব্য। এখন মানুষটাকে একটু সময় দেওয়া দরকার ঠান্ডা হওয়ার জন্য। মেহরানের কাছে এগোয় শৈলী, ওর পাশে গিয়ে চুপটি করে দাঁড়ায়। মেহরান এখন ওর সামনে শূন্যে তাকানো। শৈলী বুঝে পায় না কিভাবে কথা শুরু করবে। সম্পর্কের পর থেকে এই প্রথম মেহরানের এই চেহারা দেখল। পৃথিবীর কাছে গম্ভীর মৃদুবাসী হলেও শৈলীর কাছে সে একান্তই অনন্য। দুষ্টুমি গল্পকথায় ভরপুর এক প্রেমিক পুরুষ। সেই মানুষের এমন চেহারা আসলেই সহ্য করা কষ্টকর শৈলীর জন্য। শৈলী এইসবই ভাবছিল যখন সামনে থেকে গম্ভীর জোরালো কণ্ঠ ওকে নাড়া দিয়ে ওঠে। তুমি কি ওই মেয়ের বলা কথাগুলো বিশ্বাস করেছো? শৈলী থমকায়, ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়, তারপর মুখ খোলে। কোন কথাগুলো? তোমার প্রতি আমার অনুভূতি নিয়ে যে কাদা ছড়েছে সেগুলো তুমি বিশ্বাস করেছো? শৈলীর ঠোঁটে আলতো হাসি ভাঙে। এখনো সামনে তাকিয়ে থাকা স্বামীর ডান হাতে নিজের কবজি গলায়ও। আমি আমার নিজের ভালোবাসার ওপর বিশ্বাস করি, যার তার কথার ওপর না। মেহরান সচকিতে ঘুরে তাকায়। শৈলী ওর চোখে অনেকক্ষণ পর হাসি জ্বলতে দেখে। কিছু বুঝে ওঠার আগেই শৈলী নিজেকে মেহরানের বুকে পায়। নিশ্চুপ আলিঙ্গনে জড়িয়ে ধরে মেহরান নিজের মাঝে তার স্ত্রীরূপী মানবীকে। প্রশান্তির নিঃশ্বাস ফেলে বারংবার। বর্ষিত রাগের প্রলেপের ভেতর দিয়ে এতক্ষণ বয়ে যাওয়া আতঙ্ক ও শঙ্কাগুলোকে এখন একে একে নিভছে। শৈলীর ওর প্রতি এই অগাধ বিশ্বাস তাই এখন ওর মন দেহ সব ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। শুভ্র সকাল, রোদের মিষ্টি আবা পর্দা ঠিকরে রুমে ঢোকার আপ্রাণ চেষ্টায় লিপ্ত। তবে এসির কনকনে ঠান্ডায় যেন সেই উদ্দীপ্ত কিরণ মিয়ে যাচ্ছে। ছুতে পারছে না মেহরানের পেটানো মেধহীন শরীর এলানো বিছানাতে। তাই এখনও কোনো প্রকার বাধা ছাড়াই আরাম করে ঘুমিয়ে আছেও। এমনই এক প্রহরে শৈলী রুমে প্রবেশ করলো। মেন দরজা ভেতর দিয়ে সিটকেনে দিয়ে লক থাকলেও থাই গ্লাসে শুধুই ইলেকট্রনিক লক লাগানো। সেটার খোলার জন্য একটা চাবি আগেই শৈলীকে দিয়ে রেখেছে মেহরান, যাতে ও যখন খুশি তখন আসতে পারে। সেই রাস্তা ধরেই শৈলী এই মুহূর্তে রুমে প্রবেশ করেছে। গতরাতে শৈলী বেশিক্ষণ থাকেনি মেহরানের সাথে। মেহরানও জোর করেনি, মন মেজাজ পুরোপুরি ঠিক হচ্ছিল না ওর। তবে শৈলী যাওয়ার সময় বলে দিয়েছিল সকালবেলা এসে যেন ওকে ঘুম থেকে ওঠায়। এখন সেই আবদার পূরণ করতেই শৈলীর আগমন। শৈলী রুমে ঢুকতেই ওর সাথে পাল্লা দিয়ে সূর্যের কিরণগুলো ঢুকে পড়ে। মুহূর্তেই রুমে ছড়িয়ে পড়ে লালা বা আভা। দরজা বন্ধ করতেই আবার কিছুটা নিভে যায় সেই আলো। শৈলী মুচকি হেসে পা বাড়ায় খাটের দিকে। মেহরানের চওড়া কাঁধের পাশে গিয়ে শান্ত হয়ে বসে। ওর ঘুমন্ত তৈলাক্ত চেহারার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আস্তে আস্তে কেমন এক নেশায় জড়িয়ে পড়ে। ঘুমের মাঝেও কি এত সুন্দর লাগাটা জরুরি এই মানুষটার? ভেবে পায় না তার শৈলী। আলতো হাতে মসৃণ গালে হাত ছোঁয়ায়। খোঁচা খোঁচা দাঁড়িয়ে এসে লাগে তালুতে। আজব এক শিহরণ তড়িৎ গতিতে গায়ে বয়ে গেলেও শৈলী হাত সরায় না। উল্টো বুড়ো আঙুল দিয়ে গালে পরম আদরে ঘষতে ঘষতে মুখ নোয়ায় মেহরানের কানের কাছে। গুড মর্নিং। মেহরান কিছুটা নড়ে ওঠে, তবে চোখ খোলে না। শৈলী মুচকি হেসে আবার শুধায়, ওঠো না, সকাল হয়েছে তো। চোখ পিটপিট করে তাকায় মেহরান। শৈলীকে দেখে প্রশান্ত হাসি দিয়ে আবার চোখ মুদে। শৈলী এবার কপট রাগ দেখায়। আরে উঠছো না কেন? 9টা বেজে গিয়েছে তো। দেখো, তুমি না উঠলে আমি চলে যাব কিন্তু। এটা বলার পরও যখন মেহরান উঠছে না দেখে শৈলী আসলেই চলে যাওয়ার প্ল্যান করলো। কিন্তু ওঠার জন্য পিঠ সোজা করতে মেহরানের হাতের টানে একদম যেয়ে পড়ল ওর বুকে। অকস্মাৎ এই টানে শৈলী পুরো ভরকে যায়। কি সমস্যা? সকাল সকাল কি করছো? ততক্ষণে শৈলীর গলায় মুখ ডুবিয়েছে মেহরান। গুড মর্নিং জান। শৈলী থমকায়। রুক্ষ সোজাসাপটা গম্ভীর এই মানুষটা এতদিন নিজের ভালোবাসা নানানভাবে জানান দিলেও এরকম ফিল্মি স্টাইলে ওকে কোনো নামে ডেকে ওঠেনি। আজ প্রথম জান বলে ডাকলো। পেটের ভেতর প্রজাপতিদের পাড়াপাড়ি যেন সহ্য হচ্ছে না আর। গলে যায় মেহরানের শরীরেও। মেহরানও সেটা বুঝে নিজের স্পর্শের গভীরতা আরও বাড়িয়ে দেয়। সকাল সকাল শৈলীকে প্রেম রাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেও, কিন্তু বেশি একটা দূর আগাতে পারে না ও। তার আগেই মেহরানের ফোনটা বেজে ওঠে। মালিহা কল দিয়েছে দেখেই শুধু কলটা রিসিভ করার সিদ্ধান্ত নেয়ও। শৈলীও দেখেছে কলটা, বুঝেও গিয়েছে কেন মালিহার কল এসেছে। তাই নিজেকে মেহরানের বন্ধন থেকে বের করে পরিপাটি হয়ে বসেও। সকাল 9:30।
মালিহা তুরিনকে নিয়ে ছাদে উঠে আসে। রাতেই রুমে এসে তুরিনকে ফোন দিয়ে ওর মুখ থেকে সব কথা বের করেছে মালিহা। তুরিনের করা কাণ্ড শুনে ইচ্ছে মতন গালমন্দ করে ওকে। এত বড় গাধামি কেউ করে কিভাবে? তুরিন প্রথমে নিজের পক্ষে অনেক তর্কে জড়ালেও যখন শুনেছে যে ওর সব কথা মেহরান শৈলীর পাশে বসে শুনেছে, তখন তুরিনের মাথায় বাজ পড়ে। তার উপর যখন জানতে পারে যে মেহরান ওকে ডেকে পাঠিয়েছে, তখন সাথে সাথেই বেঁকে বসেও। কোনোভাবে মেহরানের সামনে আসতে চাচ্ছিল না তুরিন। মালিহাই জানে কত কাঠখড় পুড়িয়ে ওকে মেয়েটাকে এখান পর্যন্ত আনতে হয়েছে। ছাদে এসে মালিহা মেহরানকে ফোন দেওয়ার 10 মিনিট পর রুম থেকে বের হলো। তুরিন ওকে দেখা মাত্রই মনে জেঁকে আসা ভয় কর্পূরের মতন উবে গেল যখন মেহরানের পেছন পেছন ওর হাত ধরে শৈলীকে বের হতে দেখল। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে উঠল। কাল অনেক রাতে এই বদ মেয়েটাকে ফোন দিয়েছিল, তখনও মেহরানের পাশে ছিল, আবার এখন এই সাত সকালে মেহরানের হাত ধরেই রুম থেকে বের হচ্ছে। এসব চিত্র একদিকে ইঙ্গিত করে। তুরিনের সেটা বুঝতে পেরে অজান্তেই চোখের কোণ ভরে এলো। সব শেষ ওর জন্য। গম্ভীর ও রুক্ষ সাজে মেহরান সামনে এসে দাঁড়াতেই তুরিন মাথা ঝুঁকায়। মেহরান একটু সময় নেয় না, অত্যন্ত আনুষ্ঠানিক স্বরে কাঠিন্যত্ব মিশিয়ে প্রশ্ন ছড়ে, আপনি তুরিন? তুরিনের বুক ছ্যাদ করে ওঠে। যাকে এত ভালোবাসলো সেই মানুষটা নাকি ঠিকঠাকভাবে ওর নামই জানে না। তাহলে কার আশায় এতদিন পথ চেয়ে বসেছিল? মেহরান তুরিনের উত্তরের জন্য অপেক্ষা করল না। গতকাল রাতে আপনি কি আমার স্ত্রীকে ফোন দিয়েছিলেন? আমাদের সম্পর্ক নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিলেন। কেন এই দুঃসাহস দেখেছেন জানতে পারি কি? সকাল অনুযায়ী বেশ কাঠফাটা রোদই উঠেছে বাইরে, তবে চারিপাশে এত গরমের মাঝেও মেহরানের বলা বাক্যগুলো বরফের ন্যায় হিমশীতল শোনালো বাকি তিনজনের কাছে। তুরিন যা দেখছে, যা শুনছে, এতে ভেতর থেকে সে পুরাই জর্জরিত। মনের গহীন কুঠুরে টাইফুন সুনামি একসাথে আঘাত এনেছে, যা সামলানো একেবারেই অসম্ভব। মেহরান এবার অধৈর্য হয়। এই মেয়েটাকে দেখার পর থেকে গতকাল রাতের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মনে পড়ে গিয়েছে ওর। দপদপ করে জ্বলতে শুরু করেছে মাথার রগ। আপনার বলা প্রতিটা শব্দ আমি কাল শুনেছি মিস তুরিন। আপনার সাহস দেখে আমি আসলেই অবাক হতে বাধ্য হয়েছি। আমার বোনের ঘনিষ্ঠ বান্ধবী আপনি, তার ওপর দাবি করছেন যে আমাকে নাকি পছন্দ করেন, কিন্তু আমার ব্যাপারে এইটুকু জ্ঞান রাখেন না যে আমার একান্ত নিজস্ব জিনিসের ব্যাপারে আমি কতটুকু পজিটিভ। আপনি কী করে সাহস করলেন আমার ভালোবাসার মানুষকে আঘাত করতে? হাউ ডিয়ার ইউ! তুরিন শেষ বাক্যে রীতিমতো চমকে ব্যালেন্স হারানোর জোগাড়, আর না হওয়ার কোনো কারণও নেই। মেহরান বাঘের মতো গর্জন করে উঠেছিল যে এতক্ষণের টলমলে অশ্রু এবার দৃশ্যমান হয় গালে, কিন্তু তখনও মেহরানের কথা শেষ হয়নি। আপনি আমার অনুভূতি নিয়ে শৈলীকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাই না? এই বিয়ে নিয়ে আপনার বড় সংশয়, এমনকি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা থেকেও বিরত থাকেননি। কিন্তু এসবে আমার কোনো যায় আসে না। আই ডোন্ট ইভেন কেয়ার হোয়াট ইউ থিঙ্ক, বিকজ ইটস নট মাই বিজনেস। আপনাকে আজ এখানে ডেকে আনার কারণটা আমার ভিন্ন। হঠাৎই চারজনের মাঝের আবহাওয়া বদলে যেতে দেখে মেহরান বাদে বাকিরা একটু বিচলিত হয়। মাহিরা আর শৈলী আসলে মনে করেছিল মেহরান বোধহয় তুরিনকে ডেকে ভীষণ অপমান করবে, গতকালের ওর করা প্রতিটা প্রশ্নের উত্তর তুরিনের থেকে নেবে। কিন্তু এখন মেহরানের বলা এই কথায় ওদের অবাক লাগে। ততক্ষণে মেহরান শৈলীর দিকে একবার চেয়েছে, তারপর ওর হাত নিজের মাঝে টেনে ওকে সামনে এনে একদম তুরিনের মুখোমুখি দাঁড় করায়। বিভ্রান্ত শৈলী স্বামী মুখ পানে চাইতেই মেহরান বলে ওঠে, তোমাকে ওট করে বিয়ে করলেও আমি তোমাকে পছন্দ অনেক আগ থেকেই করে শৈলী। মনে আছে হাতেই ছিল তোমাকে আমি বলেছিলাম তন্ময় আমার জীবনে দুজনের মাঝে প্রথমজন, যে কোনো অনুমতি ছাড়াই আমার জীবনে ঢুকে একটা ভাইটাল পার্টে পরিণত হয়েছে। তুমি দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে আমাকে প্রশ্ন করনি, সেদিন করা উচিত ছিল তোমার, কারণ তখন সেটা করতে পারলেই তুমি জেনে যেতে যে সেই দ্বিতীয় ব্যক্তি আর কেউ না, সেটা তুমি। তুমি কিভাবে কখন আমাকে না জানিয়ে আমার মনের গোপন কুঠিতে প্রবেশ করে সেখানে নিজের রাজত্ব বসিয়েছ তা হয়তো তুমিও জানো না, কিন্তু তুমি এখন রাজত্ব করছো এবং চিরজীবনই করবে। শৈলীর চোখ ভরে আসে এসব শুনে। মেহরান নিজের ভালোবাসার উপস্থাপনা এত সূক্ষ্মভাবে কখনোই এর আগে দেয়নি। নিজেকে পরম রূপে ভাগ্যবতী মনে হয় ওর। দৃষ্টি দিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে ও মেহরানের কাছে। মেহরান ততক্ষণে তাচ্ছিল্যের চাহনি দেয় তুরিনের দিকে। আমাদের সম্পর্ক হয়তো সমাজের কাছে কিছুটা অগ্রহণযোগ্যতার তকমা পেয়েছে, তাই যে কেউ যা ইচ্ছা তাই মন্তব্য করে বেড়াচ্ছে। আমি আগেও তোমাকে বলেছি
আই ডোন্ট কেয়ার ফর দেম, বাট আই কেয়ার ফর ইউ শৈলী। তোমার মাঝে জীবনের যেন কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয় আমাদের সম্পর্ক নিয়ে। তাই আর সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আমি বলছি যে আমি তোমাকে ভালোবাসি, এবং কেউ না আগে আমার জীবনে ছিল আর না নতুন কেউ আসবে। আমাদের পরিণয় এক পহিরেকার মাঝে দিয়ে চললেও আমার মাঝে এই সম্পর্কটা পুরোপুরি স্পষ্ট, এবং এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। সো মিস তুরিনের মতো উদ্ভট ও বেসলেস কথা তোমার সম্মুখে আসতে পারে ভবিষ্যতেও, জীবনেও সেগুলো কানে তুলবে না। ঘরের বাইরের ময়লা বাইরে থাকাই শ্রেয়, তা ভেতরে এনে ঘর নোংরা করার কোনো মানে হয় না।